কি আমার স্ক্রিন ভিজিবল হলে বলবা। জি স্যার, দেখা যাচ্ছে স্ক্রিন। আচ্ছা, ওকে। তো আমরা আসলে এই পর্যন্ত পড়তে পড়তে আগের দিন আমাদের টাইম শেষ হয়ে গেছিল, তারপরে আমরা শেষ করছিলাম। তো আসলে 8051 মাইক্রো কন্ট্রোলার, এর জন্য আমরা দেখছিলাম যে আমাদের 4টা রেজিস্টার ব্যাংক আছে। তো ডিফল্ট অবস্থায় রেজিস্টার ব্যাংক 0 সিলেক্টেড থাকে, আর আমরা যদি চাই আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা রেজিস্টার ব্যাংককে আসলে পরিবর্তন করে নিতে পারি আর কি। এবং তার জন্য আমাদের প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড নামে যে ফ্ল্যাগ রেজিস্টার যেটা আছে সেটাকে ব্যবহার করতে হবে। এবং তার 3 নাম্বার এবং 4 নাম্বার, 3 এবং 4, এই 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 দুইটা পজিশনে যে আসলে দুইটা বিট আছে, এই দুইটা বিটকে ব্যবহার করি। PSW.3, PSW.4, এই দুইটা আর ভ্যালু পরিবর্তনের মাধ্যমে আমরা কিন্তু রেজিস্টার ব্যাংক পরিবর্তন করতে পারি। এবং যেটা বলছিলাম যে প্রত্যেকটা রেজিস্টারের মধ্যেই 8টা করে রেজিস্টার আছে, R0 থেকে R7। তো সবগুলো রেজিস্টারই 8 বিটের। এখন আর আমাদের যেটা বলছিলাম যে রেজিস্টার ব্যাংক 1 এবং স্ট্যাক, এটা কিন্তু একই জায়গায়, মানে সেম সেম জায়গায় থাকে আর কি। তো এখন এখানে একটা কনফ্লিক্ট আছে আর কি। তো এই কনফ্লিক্ট আসলে কি, সেটা যদি একটু বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারার কথা। তো যখন আসলে আমরা অন করি, ঠিক আছে, অন বলতে ধরো আমরা যদি রিস্টার্ট যেটাকে বলে আর কি, যে আমরা যখন 8051 কে ধরো পাওয়ার দিব, পাওয়ার আপ করবো আর কি, তখন কি হবে? তখন আচ্ছা, তো রেজিস্টার ব্যাংক 1 কোথায় থাকে? রেজিস্টার ব্যাংক 1 এর অ্যাড্রেসিং শুরু হয় হচ্ছে 8 থেকে, 8, 9, A B C D E F, এইটা হচ্ছে রেজিস্টার ব্যাংক 1। তো রেজিস্টার ব্যাংক 1 ওই এই সেম জায়গায়, স্ট্যাকও সেম জায়গায় থাকে। তো যখন পাওয়ার আপ করা হয় তখন যেটা হয় যে আহ, আমাদের এইখানে তার ইনস্ট্রাকশন পয়েন্টার নাই, এখানে আছে হচ্ছে স্ট্যাক পয়েন্টার। তো ইনিশিয়ালি স্ট্যাক পয়েন্টার পয়েন্ট করে থাকে হচ্ছে রেজিস্টার ব্যাংক 0 এর লাস্ট যে রেজিস্টার, সেটাকে কিন্তু পয়েন্ট করে থাকে, যখন ওর মধ্যে কোনো ভ্যালু থাকে না। কিন্তু যখন আসলে তুমি কোনো ভ্যালু পুশ করবা, তখন কিন্তু ও একেবারে যে রেজিস্টার ব্যাংক 1 এর প্রথম থেকে আসলে পুশ করা শুরু করবে। ঠিক আছে? তো যেন এটাই কিন্তু তাহলে কিন্তু থাকে কিন্তু রেজিস্টার ব্যাংক 0-র মধ্যে ইনিশিয়ালি যখন তুমি পাওয়ার দাও। কিন্তু কারণ কি, ও যখন পুশ করবে ওকে কিন্তু আবার ভ্যালু বাড়াইতে হবে, বাড়ায় তারপরে কিন্তু তোমার টপে থাকতে হবে এবং ওইখানে ভ্যালু অ্যাসাইন করতে হবে। তো এই জিনিসটাই। তো recall from our earlier discussion that the stack pointer register points the current RAM location available for the stack. As data is pushed onto the stack, SP is incremented. তো যেটা বললাম, conversely it is decremented as data is popped off the stack into the registers। ঠিক আছে? তো এইগুলা একেবারে বেসিক কথা। এবং আরেকটা বিষয়, ধরো আমার যদি কখনো বেশি দরকার, আমার ধরো স্ট্যাকের সাইজ যদি আরো বেশি দরকার হয়, এইটুকুতে যদি আমার না হয়, আমার কাছে আমি যদি এই ধরনের কোনো কাজ করি, তো সেক্ষেত্রে আমি কিন্তু স্ট্যাককে এখান থেকে সরাই নিতে পারবো। হ্যাঁ, এবং সরাই নেওয়ার জন্য আমরা ওই যে কিভাবে লিখতে পারি সেটাও কিন্তু আমরা বলছি, একদম সিম্পল মুভ কমান্ডের মাধ্যমে। মুভ SP কমা দিয়ে তুমি একটা ভ্যালু যদি অ্যাসাইন করে দাও, তার মানে ওইটা র্যামের লোকেশন বোঝাবে যে কোন লোকেশনের থেকে আমার SP কাউন্ট করা শুরু করবে। এবং এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে? এবং SP কিন্তু কখনোই SPর ভ্যালু, ধরো তোমার কি বলবা, তুমি কখনো বটমে আসতে পারবা না। তার মানে ধরো ওই যে ও কিন্তু তোমার কি বলে রেজিস্টার ব্যাংক 1 থেকে উপরের দিকে যাইতে থাকে। ঠিক আছে? ওইটাকে কিন্তু তুমি ওর নিচে নিয়ে বটমে কখনো নিয়ে আসতে পারবে না। ঠিক আছে? এইরকম কিছু বিষয় আর কি আছে। তো এটা তো আমরা পড়লে এখানে এগুলো সবকিছু যা কিছু বললাম এগুলো লেখা আছে, একবার পড়লে বুঝতে পারবো আশা করি। আচ্ছা, তো এইটুকু আমাদের বাদ ছিল আগের দিন, তো ওইটাই বললাম। তো এইখানে ওই তোমার স্ট্যাকের যে অপারেশন পুষ্পা আমরা আগের দিন দেখাই ফেলছিলাম। তো দেখো যে এইখানে যে তোমার এখান থেকে যে যে এখান থেকে যে প্রোগ্রামটা শুরু, মানে আগের দিন যেটা দেখাইছিলাম যে এখান থেকে যে প্রোগ্রামটা শুরু হচ্ছিল, যে আমি এখানে R6, R1, R4-এ 3টা ভ্যালু অ্যাসাইন করা আছে। এবং যেটা বলা হয়েছে যে এখানে ভ্যালু বোঝানোর জন্য তোমাকে ডেফিনেটলি একটা পাউন্ড সাইন দিতে হবে। ঠিক আছে? এই যে হ্যাশ, যদি এটা না দাও তাহলে যেটা হবে সেটা হচ্ছে এটা ডিরেক্ট মেমোরি লোকেশন বোঝাবে। তো সেক্ষেত্রে আসলে এটা কিন্তু তুমি যা মিন করতেছো, সে তুমি একটা ভ্যালুর কথা বল, মানে যদি ভ্যালু বলতে চাও তাহলে সেটা তো মেমোরি লোকেশন হতে পারে না। তো এটা ভুল হবে আর কি। সেক্ষেত্রে তোমার এখানে পাউন্ড সাইন দিতে হবে। এবং তুমি পুশ 6 মানে হচ্ছে R6 রেজিস্টারকে পুশ করতেছো।
এবং এটা দেখো ইনিশিয়ালি এসপি পয়েন্ট পয়েন্ট করে আছে কাকে 07, যেটা আমি অলরেডি বলে ফেলছি। ইনিশিয়ালি স্ট্যাক পয়েন্টারটা 07, তার মানে রেজিস্টার ব্যাংক তোমার জিরো এর লাস্ট যে বাইট সেখানে পয়েন্ট করে থাকে। তারপরে কি করবে, যখনই তুমি পুশ করবা ও কিন্তু ওই সেই দেখবা যে এই যে 8 তম অ্যাড্রেস থেকে ডেটা রাখা শুরু করলো 25। এই যে রেজিস্টার 6 এ ছিল 25, এরপরে পুশ করা হয়েছে 1। মানে তোমার এখানে কিন্তু পুশের পরে শুধু নাম্বার লিখলেই হবে, এবং এইটা তুমি লিখতে পারবা 0 থেকে 7 পর্যন্ত। পুশ 8 বলে কোনো কিছু হবে না, কারণ রেজিস্টারই আছে 0 থেকে 7 পর্যন্ত। এবং এখানে আর লিখতে হবে না, তুমি পুশের পরে শুধু নাম্বারটা বললেই হবে। তো ও বুঝে নেবে যে আসলে এটা রেজিস্টার। তো তারপরে যে পুশ 1 করলে রেজিস্টার 1-এ যেটা আছে এই ভ্যালুটা পুশ হলো, এবং এটা 9-এ চলে গেল। একইভাবে পুশ 4 লিখলে তো এটা হচ্ছে যে এই ভ্যালুটা 0 F3, এটা কিন্তু এই F3টা তার পরবর্তী জায়গায় চলে গেছিল আর কি। একইভাবে যখন তুমি পপ করবা, তুমি বলছো পপ 3 মানে R3 পপ হবে। মানে আসলে পপ 3 মানে কি, টপটা পপ হয়ে R3 রেজিস্টারে আসবে। তো এইটা হচ্ছে বিষয়। তো তো এটা যদি করো তাহলে এইখানেও তোমার স্ট্যাক একইভাবে পরিবর্তন হচ্ছিল। তো এইটা আমরা বলতে বলতে একদিন আমাদের ক্লাস শেষ হয়ে গেছিল, তো সেজন্য আরেকবার বলছি যে পপ 3 মানে হচ্ছে তার মানে যে আমাদের স্ট্যাকের যে টপ আছে সেই টপ থেকে ভ্যালুটা পপ হবে, পপ হয়ে এবং সেটা R3 রেজিস্টারের মধ্যে তোমার থাকবে। এবং এখানে কিন্তু সবসময় এটাও মনে রাখার দরকার আমি কোন রেজিস্টার ব্যাংকের মধ্যে আছি। কারণ কি, প্রত্যেকটা রেজিস্টার ব্যাংকেই কিন্তু সেম নামে 8টা করে রেজিস্টার আছে। তারপরে ধরো সেকেন্ড আমি পপ করলাম 5, মানে R5, তারপর পপ করলাম R2। মানে পপ করলাম বলতে যে আসলে পপ করে এই এই জায়গাগুলোতে ভ্যালুগুলোকে স্টোর করলাম আর কি। ঠিক আছে, যে স্ট্যাক থেকে পপ তো করি, স্ট্যাক থেকে পপ করে আমরা এই রেজিস্টার গুলোতে রাখতে পারবো ভ্যালু। তো তারপরে ধরো এগুলা সবই বলা হয়ে গেছে। আর এরপরে এই চ্যাপ্টারে আর কিছু নাই। আহ পরবর্তী চ্যাপ্টার আমরা শুরু করব, এবং পরবর্তী চ্যাপ্টারে আমাদের হচ্ছে যেগুলো আছে যে জাম্প জাম্প লুপ এন্ড কল ইনস্ট্রাকশনস, তোমাদের খুবই ইজি মনে হবে এখন, কারণ এইগুলো তোমরা আসলে এখন অভ্যস্ত। কিন্তু মানে এগুলাতে কোড করতে বা লিখতে 8086-এ যদি বুঝে থাকো, তো এগুলা জাস্ট একবার খালি বললেই হবে যে কিভাবে কি হচ্ছে আর কি, কারণ এতে তোমার বেসিকটা অলরেডি জানা আছে। তো আসলে লুপ এন্ড জাম্প ইনস্ট্রাকশন, আচ্ছা লুপ কেন কাজে লাগে বা কোথায় লুপ ইউজ করতে হয় এগুলো তো তোমরা জানো। এখন আমরা 8051 নিয়ে কথা বলতেছি, যেটা একটা মাইক্রো কন্ট্রোলার। এবং এটা ইন্টেলের তোমার 8 বিট মাইক্রো কন্ট্রোলার। এবং তোমাকে এইখানে লুপিং করার জন্য আসলে একটা বেসিক ইনস্ট্রাকশনই বারবার ইউজ করা হয়, এবং সেটা হচ্ছে তোমার এই যে DJNZ। ঠিক আছে, DJNZ মানে হচ্ছে ডিক্রিজ এন্ড জাম্প ইফ নট জিরো। ঠিক আছে, দেখো আমরা কিন্তু 8086-এ প্রবলেম ছিল, আমরা লুপ কমান্ড ব্যবহার করলে, লুপ কমান্ড ব্যবহার করতে গেলে তো সিএক্স কে আবার সাথে ইউজ করতে হতো। এখানে এরকম কোনো ঝামেলা নাই, এখানে তুমি যে কোনো রেজিস্টার ব্যবহার করতে পারবা। ঠিক আছে, তো ধরো এবং কাউন্টটাকে একটা রেজিস্টারের মধ্যে তুমি রাখতে পারো, এখানে ধরো রেখে তুমি তুমি কাজ করতে পারো। তো আমি একটা এক্সাম্পল দিয়ে প্রথমে বুঝাই, তাহলে খুবই ভালো বুঝবা আর কি। আচ্ছা, তো এখানে আমাদের রাইট এ প্রোগ্রাম টু ক্লিয়ার এসিসি মানে অ্যাকিউমুলেটর, এবং এই অ্যাকিউমুলেটর মানে কিন্তু তোমার রেজিস্টার এ। তো তোমরা জানো যে এখানে বেসিক্যালি 10টা রেজিস্টার আছে, A B এবং R0 থেকে R7, এই 8টা রেজিস্টার। এই বেসিক্যালি 8 বিটের এই জেনারেল পারপাস রেজিস্টার গুলো আছে, আরো অনেক কিছু আছে। যেমন তোমার কি বলে, ওই যেটা দেখতেছো স্ট্যাক পয়েন্টার আছে, প্রোগ্রাম কাউন্টার আছে। হ্যাঁ, তারপরে তোমার ওই যে ডেটা পয়েন্টার আছে, মানে যেগুলো 16 বিটেরও কিছু রেজিস্টার আছে। আচ্ছা, ক্লিয়ার এসিসি মানে ক্লিয়ার করা, মানে তো বুঝতে পারতেছো সবাইকে জিরো করে দেয়া। দেন অ্যাড 3 টু দ্য অ্যাকিউমুলেটর 10 টাইমস। তো বুঝতে পারতেছো যে 10 বার 3 করে যোগ করতে হবে। তো ইনিশিয়ালি তুমি যখন এই যে মুভ এতে যখন জিরো রেখে দিলাম, তাতেই কিন্তু ক্লিয়ার হয়ে গেল, তাই তো? ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এবার তোমার যদি 10 বার 3 যোগ করতে হয়, তাহলে আমরা এটা লুপের মাধ্যমে করতে পারি। আচ্ছা, এবং লুপিং করার জন্য এখানে যে রেজিস্টার ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে R2। তাহলে R2 এবং ভ্যালুটা রাখা আছে 10। ঠিক আছে, আচ্ছা যেহেতু 10 বার করতে হবে, আচ্ছা কত যোগ করতে হবে, 3 যোগ করতে হবে। আচ্ছা, এবং অ্যাড কমান্ড লেখার ক্ষেত্রে তোমাদের মনে আছে কিনা, শুধুমাত্র অ্যাড কমান্ড না, এই 8051-এর ক্ষেত্রে তোমার বেসিক অ্যারিথমেটিক যে কোনো অপারেশনের সাথে তোমার অ্যাকিউমুলেটর থাকবে। ঠিক আছে, ওই কারণেই ওর নাম অ্যাকিউমুলেটর।
এখন অ্যাড, তাহলে তুমি এই এই ডেস্টিনেশন এ বাদ দিয়ে অন্য কোনো কিছু লিখতে পারবে না। এ কমা 3 দিয়ে যোগ করতে হবে, তাহলে 3 বার। এবং তোমাকে যেহেতু লুপিং করতে হবে, এই কারণে স্টেটমেন্ট এটা দেখো, ডি জে এন জেড আর টু কমা এগেইন, এগেইনটার লেভেল। তো ডিক্রিজ এন্ড জাম্প ইফ নট জিরো আর টু, তাহলে প্রতিবার আর টু এর ভ্যালু কমাবে, আর যতক্ষণ না জিরো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগেইনে যেতে থাকবে। ঠিক আছে। সো এটা কিন্তু এট দ্য সেম টাইম তুমি মানে রেজিস্টারও লিখতে পারতেছো, প্লাস কোন লেভেলে সে যাবে সেটাও বলতে পারতেছো। তো এটা কিন্তু সুবিধা আর কি, যে সুবিধাটা কিন্তু 8086 এ ছিল না। তো তাহলে DJNZ এইটাই বেসিক্যালি লুপিং এর জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, DJNZ, ডিক্রিজ এন্ড জাম্প ইফ নট জিরো। তারপরে 10 বার যোগ করার পরে যোগফলটা আবার R5 এর মধ্যে রাখছে। ঠিক আছে, কারণ যোগফলটা তো এর মধ্যে ছিল, সেটাকে R5 এর মধ্যে রেখে দেওয়া আছে। তো ধরো যে এইখানের এই প্রবলেমটা আর কি এইভাবে সলভ, তাহলে এইটা যদি বুঝো তাহলে তুমি তো ধরো লুপিং বুঝে গেলা যে আসলে কি তার মানে। আমরা এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে ইনস্ট্রাকশনটা কি, DJNZ। হ্যাঁ, ধর আরো কমান্ড আছে, কিন্তু জেনারেলি বেসিক্যালি ডিফল্ট ভাবে এইটাই লুপিং এর জন্য। লুপিং থাকলেই এই কমান্ডটাই ব্যবহার করা হয়, কারণ এটা খুবই সহজ। এবং হচ্ছে তোমার যে কোনো রেজিস্টার ব্যবহার করতে পারবো একটা, এবং একটা লেভেল দিয়ে আমরা যে কোনো ভাবে লুপিং করতে পারবো। আচ্ছা, এরপরে আসো, এখানে কিন্তু একটা সমস্যাও আছে। কারণ আমার যদি লুপ অনেকবার এক্সিকিউট করতে হয়, তখন তখন কিন্তু আমি আসলে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে আমরা 8051 একটা 8 বিট মাইক্রো কন্ট্রোলার। তো 8 বিট মাইক্রো কন্ট্রোলার মানে কি, সর্বোচ্চ ভ্যালু হতে পারবে 256, তাই না? আমি 256 বার লুপিং করতে পারবো, আমি যদি মানে সিঙ্গেল লুপ দিয়ে চিন্তা করি, যে একটা লুপ ব্যবহার করব। ঠিক আছে, নেস্টেড লুপ ব্যবহার করব না, একটা লুপ ব্যবহার করব, তাহলে আমি সর্বোচ্চ 256 বার লুপিং করতে পারবো যে কোনো কাজকে। তো যদি আমার কোনো কাজ করার দরকার হয় 700 বার, 1000 বার, 1500 বার, 2000 বার, মানে মোর দ্যান 256 যখন প্রয়োজন হবে, তাহলে আমি কি করব? তখন নেস্টেড লুপে চলে যেতে হবে। ধরো 700 বার যদি করা লাগে, তাহলে আমি চিন্তা করব যে ঠিক আছে, তাহলে 700 কত কত গুণ করলে 700, তাহলে 10 × 70 হতে পারে, 70 × 10 হতে পারে, বা আরো বিভিন্ন ভাবে হতে পারে। ঠিক আছে, তখন আমাকে কি একটা আউটার লুপ মেনটেন করতে হবে, তারপর একটা ইনার লুপ মেনটেন করতে হবে, কারণ যেহেতু আমার একটা লিমিট আছে, আমি 256 এর উপরে কিন্তু যেতে পারবো না। ঠিক আছে, সো এইটা একটা বিষয়। আবার ধরো আমি লুপ কাউন্টারের ভ্যালু যদি জিরো রাখি, ঠিক আছে, ধরো লুপ কাউন্টার, তো সেক্ষেত্রেও সেটা কিন্তু 256 বার এক্সিকিউট হবে। কারণ কি? কারণ হচ্ছে তুমি যখন প্রতিবার তো সে ভ্যালু ডিক্রিজ করবে, তো জিরোকে ও যখন আবার ডিক্রিজ করবে, তো জিরোকে যখন আবার এক মাইনাস করবে, তখন মাইক্রো কন্ট্রোলার ওর ভ্যালু চেঞ্জ করে বানায় ফেলবে 256। তারপরে ওটা আবার 256 বার এক্সিকিউশন হবে। তো এই জিনিসগুলো একটু মেনটেন করা, এই কারণে যে আমি কতবার করতে চাচ্ছিলাম এবং এটা কতবার হলো। তো ধরো যে এখানে একটা প্রোগ্রাম আছে এরকম যে 700 বার কোনো একটা কাজ করতে হবে। ঠিক আছে, রাইট এ প্রোগ্রাম টু লোড দ্য অ্যাকিউমুলেটর উইথ দ্য ভ্যালু। তো বুঝতেই পারতেছো যে অ্যাকিউমুলেটরে এই যে 558 এই ভ্যালুটা দিতে হবে, দিয়ে তারপরে এটাকে কমপ্লিমেন্ট করতে হবে 700 বার। ঠিক আছে, 700 বার, এবং ভ্যালুটাকে যে অ্যাকিউমুলেটরের মধ্যে রাখতে হবে আর কি। হ্যাঁ, এবং কমপ্লিমেন্ট করার জন্য ধরো যে আমাদের এখানে কমান্ড কমান্ড আছে, দ্যাট ইজ কমপ্লিমেন্ট সিপিএল বলি আর কি। তো এটা তার মানে আসলে এটা করতে, এবং এটা হচ্ছে শুধুমাত্র তোমার কি বলবো, একটা সিঙ্গেল অপারেন্ট হিসেবে এটা লেখা যায়। তো এখন এটা যদি আমরা করতে চাই, তাহলে বুঝতেই পারতেছো যে 700 বার যেহেতু করতে হবে, আমরা ডেফিনেটলি একটা সিঙ্গেল লুপ দিয়ে করতে পারবো না, আমাদের নেস্টেড লুপের দরকার হবে। ঠিক আছে, নেস্টেড লুপের দরকার হবে। তো প্রথম কাজ বলা আছে যে অ্যাকিউমুলেটরের মধ্যে 55 রাখতে হবে। তো প্রথম লাইনই হবে আসলে এ, অ্যাকিউমুলেটর মানে আসলে কি, এখানে এর মধ্যে 55 ভ্যালু রাখতে বলা হয়েছে, ভ্যালু। সো তোমাকে হ্যাশ কমান্ড দিতে হবে। আর হ্যাশ কমান্ড না দিলে, আবারও বারবার বলতেছি, হ্যাশ কমান্ড যদি না দাও, তাহলে ওই 55 এটা হয়ে যাবে মেমোরির রাইট, মানে মেমোরি লোকেশন হয়ে যাবে, ওই লোকেশনে যে ভ্যালু থাকবে ও সেই ভ্যালুটা নিয়ে চলে আসবে। ঠিক আছে, তো এটা একটা প্রবলেম হয়ে দাঁড়াবে, তো সেটা করা যাবে না আর কি, কারণ আমরা তো এখানে অন্য কাজ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে ভুল রেজাল্ট আসবে। সো এইখানে যে যেভাবে লুপিং করছে, সেটা হচ্ছে যে আউটার লুপ চালানো হয়েছে 10 বার, ইনার লুপ চালানো হয়েছে 70 বার। তার মানে প্রত্যেকটা আউটার লুপের জন্য প্রতিটা ইনার লুপ 70 বার করে তোমার এক্সিকিউট হবে আর কি। ঠিক আছে, সো আউটার লুপ 10টা, আউটার লুপের কাউন্ট আছে 10, ইনার লুপের কাউন্ট আছে ধরো 70 আর কি। তো তাহলে, এবং আউটার লুপকে মেনটেন করতেছে R3 নামের একটা রেজিস্টার। আর আমরা যেহেতু এখানে রেজিস্টার ব্যাংক পরিবর্তন করিনি, তাহলে আমরা এই রেজিস্টার গুলো সবগুলো রেজিস্টার ব্যাংক ডিফল্ট রেজিস্টার ব্যাংকে আছে, দ্যাট মিনস রেজিস্টার ব্যাংক জিরোতে আছে। তো এখন ধরো যে ইনিশিয়ালি এতে 55 রাখা আছে, এটা যেহেতু রাখা আছে, কেন এটা রাখতে বলা হয়েছে,
এবার ধরো আউটার লুপে R3, আমি এখন এইগুলো কিন্তু পরিবর্তনশীল, মানে তুমি এখানে R3 লিখছে, R3 লিখছে এমন না, তুমি যে কোনো রেজিস্টার ব্যবহার করতে পারো, R7, R6, ঠিক আছে, R0 থেকে R7 এর যে কোনো রেজিস্টার তুমি ব্যবহার করতে পারো। সো এটা হচ্ছে আউটার লুপ R3, 10 লেখা আছে। এবং ইনার লুপ যেটা, সেটা হচ্ছে 70 এবং কমপ্লিমেন্ট করা, দেখো সিপিএল এ কমপ্লিমেন্ট করছে, এবং ডিজেএনজেড R2, কারণ কি এটা হচ্ছে ইনার লুপ, R2 কতবার চলবে, 70 বার। সো এগেইনের বারবার জাম্প করবে 70 টাইমস, এটা কাজ হবে, এই কাজটা 70 টাইমস হবে। তারপরে আউটার লুপ চলবে 10 বার। সো সেটা হচ্ছে R3, আবার ডিজেএনজেড R3 নেক্সট। তো বুঝতেই পারতেছো এখানে এইটুকু জিনিস লিখে কিন্তু আমি নেস্টেড লুপ ব্যবহার করে ফেললাম, ঠিক আছে। তার মানে এইখানে দেখো লুপিং করতে গেলে কমান্ড এইটাই তোমাকে বেসিক্যালি সব জায়গায় দেখবা এটাই ব্যবহার করতেছে, ডিজেএনজেড, ডিক্রিজ এন্ড জাম্প ইফ নট জিরো, ডিক্রিজ এন্ড জাম্প ইফ নট জিরো। সো এইভাবে করে কিন্তু আমরা ধরো অ্যাকিউমুলেটরে যে ভ্যালুটা রাখলাম এটাকে 700 বার কমপ্লিমেন্ট করলাম, ঠিক আছে। সো তার স্যার মানে একটা কোশ্চেন এটা ছিল স্যার। দেখানোর, হ্যাঁ বলো। জি স্যার, এখানে ডিজে এনজেড তো হচ্ছে ডিক্রিজ ইফ নট জিরো। তো ডিক্রিজ এন্ড জাম্প ইফ নট জিরো, ইফ হ্যাঁ। নট জিরো। আচ্ছা, এখন আপনি বলছিলেন যে যদি আমার ভ্যালু জিরো থাকে এটা 256 বার যাবে। তো প্রথমেই তো দেখতেছে জিরো, তো সে আবার জাম্প করবে কেন? সেইটা, না না, ও তো প্রথমে ডিক্রিজ করবে। কমান্ডটা কি, ডিক্রিজ, ডিক্রিজ করে ও তো আর জিরো পাবে কি, তুমি যদি ধরো রেজিস্টারে জিরো দাও, ও তো প্রথমে ও ডিক্রিজ আচ্ছা, করে ফেলবে, আগে ও দেখবে ডিক্রিজ কত হবে আছে। তারপরে চেক করবে। এক্স্যাক্টলি, তোমার কমান্ড কি, ডিক্রিজ এন্ড জাম্প ইফ নট জিরো। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। না, তোমার কোশ্চেনটা ঠিক ছিল, ভালো ছিল, বুঝতে পারছো মনে হয় তাহলে এখন। আচ্ছা তাহলে, কারণ ও যখন কম্পেয়ার করতে যাবে, কম্প্যারিজনের টাইমে গিয়ে দেখবে ভ্যালু তো আর জিরো নাই, কত হয়ে গেছে, 256 হয়ে গেছে, এই কারণে দেখবা যে 256 টাইমস লুপ চলবে। তুমি যদি ভুল ক্রমে জিরো দিয়ে বসো আর কি, কিন্তু জেনারেলি এটা হওয়ার কথা না। ওকে, তো বিভিন্ন রকম জাম্প হয় তোমরা জানো। তো এই যে আমরা যেটা করলাম এটাও কিন্তু কন্ডিশনাল জাম্প, তাই না? এই যে ডিজেএনজেড যেটা ব্যবহার করলাম এটাও কিন্তু কন্ডিশনাল জাম্প। তো এরকম কন্ডিশনাল জাম্প আসলে কি কি আছে, এগুলো যদি আমরা একটু দেখি। তো এইখানে এবং এইখানে আসলে অনেক ইনস্ট্রাকশনস না, যেরকম 8086 অনেক ধরনের ইনস্ট্রাকশন ছিল, আবার এখানে আসলে অত নাই। তো এটা একটু তুমি যে কয়টা আছে এই কয়টা যদি একটু দেখো একবার, তোমার বুঝতে পারার কথা। একটা আছে জাম্প ইফ জিরো, কিন্তু মনে রাখতে হবে অন্য কোনো জায়গায় জিরো না, অ্যাকিউমুলেটরে জিরো, ঠিক আছে। 808051, ঠিক আছে, 8051 কিন্তু তোমার ম্যাক্সিমাম কেসেই অ্যাকিউমুলেটরের সাথে রিলেটেড থাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। জাম্প ইফ নট জিরো, কিন্তু হ্যাঁ কখনো কখনো কিন্তু অপারেশনের বেসিসেও হবে, কিন্তু এটা হচ্ছে বেসিক, ঠিক আছে। তো এটা মানে স্পেশাল কেস থাকতে পারে, কিন্তু এগুলো হচ্ছে বেসিক। তারপরে জাম্প ইফ নট জিরো, তারপরে এটা তো দেখলাই, ডিক্রিজ এন্ড জাম্প ইফ নট জিরো। আর এটা হচ্ছে কম্পেয়ার এন্ড জাম্প ইফ নট ইকুয়াল। তারপরে হচ্ছে এটা হচ্ছে জাম্প ইফ ক্যারি, এগুলো তোমরা আগে দেখছো সবগুলাই, জাম্প ইফ ক্যারি, জাম্প ইফ নট ক্যারি, জাম্প ইফ বিট। বিট মানে আসলে ওয়ান, ঠিক আছে, বিট মানে আসলে ভ্যালুটা কত থাকবে, ওয়ান। আর জাম্প ইফ নট বিট মানে ভ্যালুটা জিরো থাকবে আর কি। তার মানে আসলে তোমার এক ক্লিয়ার থাকা, জাম্প ইফ নট বিট মানে ক্লিয়ার থাকা, আর জাম্প ইফ বিট মানে সেফ থাকা, ঠিক আছে। আর একটা হচ্ছে জাম্প ইফ বিট এন্ড ক্লিয়ার, ঠিক আছে। তো এই 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 যে পরের গুলা, এগুলো আস্তে আস্তে সামনের দিকে গেলে দেখতে পারবা। ইনিশিয়ালি আমরা কেবল তো শুরু করলাম। এখন যেটা আছে, রাইট এ প্রোগ্রাম টু ডিটারমাইন ইফ R5 contains the value 0। আচ্ছা, ইফ সো পুট 55H ইন ইট। আচ্ছা, প্রথমে চেক করতে বলছে যে R5 এ জিরো আছে কিনা, না থাকলে তোমরা এখন নিজেরাই করতে পারবা, এখানে যা লেখা আছে আর কি, ঠিক আছে। প্রথমে R5 এর ভ্যালুটাকে এ তে নেওয়া হলো, জাম্প ইফ নট জিরো, যদি নট জিরো হয় তাহলে নেক্সট। আর যদি জিরো হয় তাহলে ওই যে 55, এটা তোমার অ্যাসাইন করতে বলছে, এটা করবা, এটা দেখলেই বুঝতে পারার কথা। তো এখানে আমি খুব বেশি কথা বলছি না, কারণ এগুলো সম্পর্কে তোমাদের এখন আইডিয়া আছে, যে এই এই জাতীয় প্রোগ্রামস গুলো তোমরা এখন সচরাচর লেখো অনেকটাই। 8086 তো লিখছো, সো আসলে এগুলো একবার দেখলেই তোমরা বুঝতে পারবা। তারপরে জাম্প ইফ ক্যারি, জাম্প ইফ নট ক্যারি, এগুলোও তাহলে ওই অ্যাকর্ডিংলি কাজ করবে। পরবর্তী এক্সাম্পল যেটা আছে, এটা হচ্ছে যে ফাইন্ড দ্য সাম অফ দ্য ভ্যালুস 79H, ফাইভ ফাইভ, আচ্ছা F5H, তারপরে E2H, এগুলার সাম করতে হবে। পুট দ্য সাম ইন রেজিস্টার R0 অ্যান্ড R5। তো এই প্রোগ্রামটা, তাহলে এই তিনটা ভ্যালু তোমাকে যোগ করতে বলছে। আচ্ছা, তারপরে ওই ভ্যালুটাকে আবার স্পেসিফিক উপায়ে এক জায়গায় সেট করতে বলছে। তো ইনিশিয়ালি ধরো অ্যাকিউমুলেটরকে জিরো করা হলো,
তারপরে R5 এর মধ্যে ওইটা রাখলো, এবার কি যোগ করতেছে দেখো, প্রথমটা দিয়ে যোগ করলো অলরেডি, ঠিক আছে, এবং ভ্যালু দিয়ে যোগ করতে বলছে, তাহলে প্রথমে ইনিশিয়ালি যোগ করে ফেললো। যোগ করার পরে তারপরে জাম্পিফ, এই যে তোমার ওই যে ইনস্ট্রাকশন গুলো ব্যবহার করা যায় কিভাবে, মানে এটা দিয়েই করতে হবে, তুমি কিন্তু অন্য যে কোনো ভাবে যোগ করতে পারতা, সমস্যা ছিল না, ঠিক আছে। আচ্ছা, জাম্পিফ নট ক্যারি যদি হয় তাহলে যোগ করছে কেন বলো তো? কারণ হচ্ছে 8 বিটের নাম্বার, তাই না? দুইটা যোগ করে যদি যোগফল 9 বিটে চলে আসে, বুঝতে পারছো, যদি ক্যারি থাকে তার মানে তো রেজাল্ট ভুল আসছে, তাহলে তার করা যাবে না, এই কারণে এটা চেক করা আছে, ঠিক আছে। তো জাম্পিফ নট ক্যারি, তো যখন ক্যারি থাকবে না তখনই আসলে আবার যোগ করছে। তো এইটাও কিন্তু দুইটা, যখন আমি এই N1-এ আছি, যখন আমি N1-এ চলে আসলাম, তখন কিন্তু আমি শুধু প্রথম ভ্যালুটাকে জিরোর সাথে যোগ করে আমি জানি ক্যারি হয় নাই। তারপরে যখন N1-এ আবার আমি এই লাইনে আবার যোগ করলাম, এবার এতে অলরেডি ওই 79 ছিল, পরবর্তী ভ্যালু যোগ হচ্ছে, সেকেন্ড ভ্যালু, ঠিক আছে, এই যে 5, F5H যেটা ওটা যোগ হবে। যোগ করে আবারও কিন্তু চেক করতে হবে যে ক্যারি আছে কিনা, ক্যারি থাকলে কিন্তু সঠিক রেজাল্ট আসে নাই, তো সেটা নিয়ে কিন্তু কাজ করা যাবে না। সেক্ষেত্রে ওই আবার চেক করছে যে জাম্পিং নট ক্যারি, যদি এটা সত্য হয় পরবর্তী লেয়ারে গিয়ে আবার যোগ করছে আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে বিষয়, তোমাকে চেক করতে হবে, কারণ 8 বিট জায়গা তো, যোগ করে যদি ফলাফল 9 বিটে চলে আসে তার মানে রেজাল্ট তোমার ভুল আসছে, তো ওইটা করলে কিন্তু আসলে কাজ হবে না। তারপরে যেখানে যেখানে যে ভ্যালুগুলো যেভাবে সেভ করতে বলা আছে ওইখানে ওইভাবে সেভ করছে আর কি। তো ধরো যে এই যে একটা এক্সাম্পল যে কিভাবে আমি জাম্পিং ক্যারি, জাম্পিং নট ক্যারি এগুলা ব্যবহার করতে পারি। তো এইখানে যে উপরে যে তোমার কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো দেখলাম, এগুলো কিন্তু সবই কন্ডিশনাল স্টেটমেন্ট, তাই না? কন্ডিশনাল স্টেটমেন্ট, তার মানে একটা কন্ডিশনের বেসিসে কিন্তু তোমাকে জাম্প করতেছে, তাই না? সো এটা গেল কন্ডিশনাল জাম্প। তো তোমরা জানো কিছু আনকন্ডিশনাল জাম্পও কিন্তু থাকে। তো যেমন এইখানে দুই ধরনের আনকন্ডিশনাল জাম্প আছে, একটাকে বলা হয় শর্ট জাম্প আর একটা হচ্ছে লং জাম্প। তো শর্ট জাম্প এবং লং জাম্পের মধ্যে কিছুটা তোমার পার্থক্য আছে, দুইটা আসলে সেম না। তো নামের মধ্যেও কিছুটা অ্যান্সার আছে। তো শর্ট জাম্প মানে বুঝতে পারতেছো যে আসলে তুমি অনেক দূর পর্যন্ত আসলে এটাকে কভার করতে পারবা না, ঠিক আছে। আবার লং জাম্প মানে পুরোটাকে কভার করতে পারবা। তো এই যে বিষয়টা, তো প্রথমে হচ্ছে লং জাম্প। আচ্ছা, এই লং জাম্প হচ্ছে তোমার 3 বাইটের ইনস্ট্রাকশন। তো তার মধ্যে লং জাম্প হচ্ছে 3 বাইটের ইনস্ট্রাকশন, প্রথম বাইটটা অপারেশন কোডের জন্য, এবং পরের 2 বাইট, নেক্সট 2 বাইট হচ্ছে অ্যাড্রেসের জন্য। তো আসলে লং জাম্প এই যে তাহলে 16টা বিট ব্যবহার করতেছে অ্যাড্রেসের জন্য, তাহলে 16টা বিট সে যদি ব্যবহার করে তাহলে সে টোটাল আসলে 64 কিলোবাইট, তোমার 64 কিলোবাইট জায়গা কিন্তু কভার করতে পারবে, ঠিক আছে। তো 64 কিলোবাইট জায়গা যদি কভার করতে, এবং তোমরা জানো জাম্প আইদার আমি যে পজিশনে আছি এখান থেকে আইদার আমার উপরের দিকে হবে অথবা নিচের দিকে হবে। এখন নিচের দিকে হওয়া মানে কি, ফরওয়ার্ড, আমি সামনে যাচ্ছি আরো। আর ধরো আমি যে পজিশনে আছি তার থেকে পিছনেও তো মাঝে মাঝে জাম্প করি, তো পিছনে জাম্প করা মানে কিন্তু ব্যাকে জাম্প করা। তো 64 কিলোবাইট, তাহলে দেখা যাবে যে তোমার এইটাকে তুমি যদি ভাগ করে ফেলো আর কি, তাহলে দেখা যাবে সে ব্যাকে কত মানে কত দূর আসতে পারবে এবং সামনে কত দূর যেতে পারবে, এর কিন্তু একটা জায়গা আছে। তো এই ফরওয়ার্ড জাম্প কতটুকু হবে, অর্ধেক অর্ধেক আর কি। তো ধরো যে আসলে অর্ধেক অর্ধেক বলতে ওই যে মাইনাস 32,768 থেকে 68 পর্যন্ত ধরো উপরের দিকে জাম্প করতে পারবা, এবং প্লাস 32,767 পর্যন্ত নিচের দিকে জাম্প করতে পারবা, তাহলে এই বাইট পজিশন পর্যন্ত কিন্তু যাওয়া যাবে। এটা হচ্ছে লং জাম্পের, এবং এর থেকে বড় আসলে জাম্পের তোমার দরকার হবে না 805 ঠিক আছে। তার মানে লং জাম্প যদি ব্যবহার করো, এটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্প, তুমি যে যেখানে আছো এখান থেকে যে কোনো জায়গায় কিন্তু শিফট করতে পারবা। তো সেম জিনিসটা তোমার শর্ট জাম্পের ক্ষেত্রেও প্রযোজ্য। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এটা তুমি অনেক দূর পর্যন্ত যাইতে পারবা না, ঠিক আছে। এটা এটা হচ্ছে আরো আরো শর্ট পরিসরে তুমি করতে পারবা। তো এখন এই যে তোমার যে শর্ট জাম্প, যেটা শর্ট জাম্পের তোমার যে ইনস্ট্রাকশন, এটা হচ্ছে আবার 16 বিটের, ঠিক আছে, তার মানে 2 বাইট। তো তার মানে লং জাম্প কিন্তু 3 বাইটের ছিল। তো তার মধ্যে 1 বাইট হচ্ছে অপারেশন কোড অপকোডের জন্য, এবং 2 বাইট অ্যাড্রেসের জন্য। আর শর্ট জাম্পের ক্ষেত্রে তোমার টোটাল জায়গায় 2 বাইট, 1 বাইট হচ্ছে তোমার অপারেশন কোডের জন্য এবং 1 বাইট হচ্ছে অ্যাড্রেসের জন্য। তো বুঝতে পারতেছো যে 1 বাইট হচ্ছে তোমার কিসের জন্য, 1 বাইট তার মানে 8টা বিট। তার মানে আসলে তুমি টোটাল কভার করতে পারবা 256টা তোমার বাইট। তো 256টা বাইটের মাইনাস 128, এটা হচ্ছে তুমি পিছনের দিকে যদি মানে উপরের দিকে যদি যাও। আর ফরওয়ার্ড
মানে ব্যাকওয়ার্ডে যদি যাও তাহলে -128 বাইট পর্যন্ত যেতে পারতেছো, এবং যদি ফরওয়ার্ড যদি যাও তাহলে +127 পর্যন্ত যেতে পারতো। টোটাল 256টা বাইট তুমি কভার করতে পারবা যদি শর্ট জাম্প ব্যবহার করো। এটা একটা আনকন্ডিশনাল তোমার জাম্প আর কি। এবং বেসিক কথা ওই 8086 এর মতোই আর কি, ওইখানে ডিরেক্ট জাম্প কমান্ড ছিল, এখানে আবার ধরো ওই একটু সাইজ কম বেশি দিয়ে দুই ধরনের জাম্প কমান্ড আসলে আছে। তো এখন ধরো এইখানে কিছু এখানে একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলের ক্ষেত্রে আহ, যেটা হয় সেটা হচ্ছে ধরো এখানে যে জাম্প কমান্ড আছে, এবং এইখানে কিন্তু এই যে জাম্প ইফ জিরো নেক্সট, তাই না? এই নেক্সট লেভেলটা কোথায় আছে, নিচে নাকি উপরে বলো? তার মানে আসলে নিচে যেতে হবে, তাই তো? জাম্প ইফ জিরো নেক্সট, তার মানে কোথায় যেতে হবে? নিচের দিকে যেতে হবে। আবার আরো কোথায় কোথায় জাম্প কমান্ড আছে, এই যে জাম্প ইফ নট ক্লিয়ার, তাহলে ওভারও নিচে আছে, তার মানে কিন্তু এটাও কিন্তু ফরওয়ার্ড জাম্প, ঠিক আছে? আবার বলতেছে যে এই যে কি বলছে, শর্ট জাম্প হেয়ার, তাহলে এইটা কিন্তু আবার কি, এটা কিন্তু তোমার ফরওয়ার্ড জাম্প না, এটা কিন্তু পিছনে আসা লাগতেছে, পিছনে আসা মানে আসলে তোমার এটা কিন্তু ব্যাকওয়ার্ড জাম্প। তাহলে এখন বিষয় হচ্ছে যে তোমার 8051 এর কিন্তু অ্যাড্রেস ক্যালকুলেশন করা লাগে, যে আসলে ও কোন জায়গা থেকে কোথায় কিভাবে যাবে। তো এই অ্যাড্রেস ক্যালকুলেশনটা ও কিভাবে করে, ধরো জাম্প ইফ জিরো। আরেকটা বিষয়, তোমরা জানো যে আসলে ইনস্ট্রাকশন কিন্তু, আমি আসলে যে লাইনে এখন আছি, তো এখন আমার আহ, ধরো যে প্রোগ্রাম কাউন্টার, ঠিক আছে, প্রোগ্রাম এখন যেটা হবে ও কিন্তু আসলে আহ, 2 বাইট একসাথে করে মানে প্রিফেস বলা হয় আর কি। আমি কিন্তু এক্সিকিউট করতেছি আসলে কোন ধরো এই লাইন জাম্প ইফ জিরো নেক্সট, কিন্তু আমি কিন্তু এর পরের লাইন পর্যন্ত ধরে বসে থাকি, এটা বলা হয় প্রিফেস, ঠিক আছে? কারণ ওই যে যে লাইন এক্সিকিউট করা হয় মিনিমাম কমপক্ষে 8051 কমপক্ষে একটা তার ঠিক পরের যে তোমার লাইনটা, সেটাও কিন্তু সে সাথে নিয়ে রাখে। এখন ও কি করে, এবং এই বাম পাশে যদি একটু খেয়াল করো, এইখানে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু হচ্ছে এইগুলা আর কি, ঠিক আছে? যে প্রত্যেক লাইনের সাথে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু কিভাবে পরিবর্তন হবে সেটা, এবং হচ্ছে অপারেশন কোড যার নিউমেরিক ভ্যালুগুলা বলা আছে আর কি। এখন এই নিউমেরিক ভ্যালুগুলা কিভাবে আসছে, ধরো একটা দুইটা যদি বলি, যে আসলে এই যে ধরো যে মুভ এইটার কারণে 74, আর ভ্যালু যে 55 এইটার কারণে 55। এখন তোমার এটা অত ডিটেইলস জানা লাগবে না, তোমার এখান থেকে অ্যাড্রেস ক্যালকুলেশনটা জরুরি। তো অ্যাড্রেস ক্যালকুলেশনের জন্য কতটুকু লাগবে সেটা হচ্ছে যে, ধরো আমি আসি হচ্ছে জাম্পিফ জিরো নেক্সট, তো এইখান থেকে ও নেক্সটে কিভাবে আসলে যায়, এই অ্যাড্রেসের ক্যালকুলেশনটা ও কিভাবে করে। এই ক্যালকুলেশনটা করার ওয়ে হচ্ছে যে ও দেখে যে দেখো আমি কোথায় আছি, তো আমার অপারেশন কোড এখন কত, আমার এই দেখো 60-এর পরে এই যে বাম পাশের দুইটা বাদ দিয়ে ডান পাশে যে দুইটা আছে, এই দুইটা কিন্তু অ্যাড্রেস, তো এই 03, ঠিক আছে? এই যে তোমার 03, এই 03-র সাথে ও কি করে, ও কিন্তু প্রিফেস করে রেখে আছে পরের লাইনকেও। তো পরের লাইনের তোমার প্রোগ্রাম কাউন্টার কত, 0006, এই 0006 এর সাথে ও এই যে ওর এই যে 3, এই যে 60-এর ডান পাশে যে দুইটা মানে সংখ্যা আছে 03, এটাকেও যোগ করে। তো যোগ করলে যেটা হবে সেটা দেখ, কারণ কি এটা কিন্তু ফরওয়ার্ড, যেহেতু ফরওয়ার্ডে যাচ্ছে ও কি করবে, এটা যোগ করবে, যোগ করলে যেটা হবে এই 6 আর 3 যোগ করলে তোমার দেখা যাবে এটা চলে আসবে এই যে 9, এই লাইন। তো ও এই যে প্রোগ্রাম কাউন্টার ও আসলে এখানে চলে আসবে, তার মানে এই লাইনটাও এক্সিকিউট করা শুরু করবে। দ্যাট মিন্স কিন্তু দেখো তুমি কিন্তু ওই যে জাম্প ইফ জিরো নেক্সট কল করছিল, কিন্তু আলটিমেটলি নেক্সটেই আসবে, ঠিক আছে? তো এইভাবে করে কিন্তু ক্যালকুলেশন গুলো হয়। একইভাবে পরেরটার কথা যদি চিন্তা করো, জাম্প ইফ নট ক্লিয়ার ওভার, সো এটা হচ্ছে বি, এবং তার পরবর্তীটা হচ্ছে ডি। তো ও কি করবে, ও যে লাইনে আছে দেখো, ও ওইখান থেকে ওর যে এইখানে যে অ্যাড্রেস আছে 05, ঠিক আছে, আগের যে দুইটা এটা কিন্তু অপারেশন কোডের জন্য চলে যাবে, ঠিক আছে, পরের দুইটা কিন্তু অ্যাড্রেসের জন্য। তো যেটা হবে এই যে অ্যাড্রেস যেটা আছে 05-এর সাথে ওই ডি কেও যোগ করবে, তাহলে যোগ করলে যেটা হবে, তো এই ডির সাথে তুমি যদি 05 যোগ করো তাহলে দেখবা যে সেটা 12 আসবে, ঠিক আছে? হেক্সে হেক্সে চলে আসবে কত, 12। তাহলে দেখা যাবে সেটা হচ্ছে তোমার এই ওভারের যে তোমার প্রোগ্রাম কাউন্টার কিন্তু এখানে পয়েন্ট করে আছে, ঠিক আছে? সো আসলে ও কিন্তু এখান থেকে এক্সিকিউট করা শুরু করবে। তো এই দুইটা দেখালাম হচ্ছে যে আমার যদি অ্যাড্রেস ক্যালকুলেশন কিভাবে হবে যখন হচ্ছে যে আমি ফরওয়ার্ডে জাম্প করে, একইভাবে যদি ব্যাকওয়ার্ডে যখন জাম্প করে, যেমন এই যে এক্সাম্পলটা আছে যে শর্ট জাম্প হেয়ার, তো এই ক্ষেত্রে যেটা হবে ও কি করবে, এই লাইন এবং পরের লাইন দুইটা কিন্তু একসাথে ফেস করে রাখে। তো কি করবে, যে এই যে তোমার আছে কোথায় 80FE, তাহলে এই যে এফির সাথে ও কিন্তু পরের লাইনের যে তোমার এই যে প্রোগ্রাম কাউন্টার জেড এটাকে যোগ করবে। তো এইটা এবং এফি যখন যোগ হবে
তো হেক্স করলে তুমি যোগ করে দেখবা যে আসলে এইটা চলে আসবে আবার। তো দেখা যাবে যে আসলে ও ব্যাক করে কিন্তু আবার এখানেই চলে আসবে। সো এইভাবেই কিন্তু তোমার 8051 এ ক্যালকুলেশন গুলো চলে। ব্যাক এন্ডে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু গুলা, মানে মূলত প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু বের করা হয়, বের করে দেখা হয় যে আসলে এখন কোন লাইন এক্সিকিউট হবে। ঠিক আছে, কিন্তু প্রোগ্রামারের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা লিখি কিন্তু এইভাবে। ঠিক আছে, সো এবং এই যে কথাগুলো বললাম এইগুলা সব এইখানে ধরো ইন ডিটেইলস এখানে তোমার এখানে বলা আছে, তুমি একবার দেখে নিলে বুঝতে পারবা যে বোথ ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডে কিভাবে আসলে ক্যালকুলেশনটা হয়। ঠিক আছে, সো এই পর্যন্ত আমাদের এর পরবর্তীতে আছে হচ্ছে যে, আচ্ছা, এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে ধরো আমাদের 8086 এ ফাংশনের জন্য আমরা কি ব্যবহার করছি, প্রসিডিওর। তো এইখানে আসলে আমাদের প্রসিডিওর আছে কিন্তু আসলে অতটা কি বলবো মানে ধরো অতটা গুরুত্ব নাই আর কি। গুরুত্ব নাই বলতে মানে ধরো আমরা আসলে যেরকম ওইখানে আলাদা করে মানে লেখার সিস্টেম আছে, তাই না, যে আমরা একটা নাম দিতে হয়, প্রসিডিওর লিখতে হয়, তারপরে একটা রিটার্ন স্টেটমেন্ট থাকে। তো এইখানে এটা আসলে অনেকটা কিছুই না, মানে তোমার কাছে মনে হবে যে একটা লেভেল লিখছি শুধু, আর কিছু না। আর একটা রিটার্ন স্টেটমেন্ট থাকে, মানে এখানে প্রোগ্রাম মানে তোমার প্রসিডিওরের আলাদা করে কোনো নাম হয় না। ঠিক আছে, আলাদা করে কোনো কমান্ড লিখতে হয় না, শুধুমাত্র একটা লেভেল দিতে হয় এবং তোমার আহ কি বলে একটা রিটার্ন স্টেটমেন্ট থাকে। তো কল ইনস্ট্রাকশনটা কোথায় তুমি করবা, তুমি যদি আসলে সাবরুটিন লেখো। আর ভালো কথা এখানে হচ্ছে তোমার যে আমরা যদি প্রসিডিওর যেটা লিখবো বা প্রসিডিওর যদি লিখি, প্রসিডিওরকে বলা হয় সাবরুটিন। এখানে আসলে তোমার প্রসিডিওর নামে ডাকা হয় না বা ফাংশনও বলা হয় না, কিন্তু একই কথা, ফাংশনও যা প্রসিডিওর যা, বা এটাকে এখানে বলা হয় সাবরুটিন। এবং এবং কল তুমি কিভাবে করবা, এখানে ধরো কলও আছে হচ্ছে, এখানে তুমি কলও করা যায়, কল করার বেশ কিছু উপায় আছে। তো এই কল করার উপায়গুলো একটু বলছি। ধরো যে একটা আছে লং কল, ঠিক আছে, আর একটা আছে অ্যাবসলিউট কল, দুই রকম কল হয়। তো এখন এই কল কাকে করি, আমরা সাবরুটিনকে কল করি। আর সাবরুটিন কেন বানানো হয় তোমরা জানো, ফাংশন ঠিক যে কারণে বানানো হয় ঠিক একই কারণে তোমার আসলে কি বলে সাবরুটিন বানানো হয়, যে ছোট ছোট কাজগুলো করার জন্য কিন্তু আমরা আমরা যে কারণে আসলে ফাংশন বা প্রসিডিওর লিখি, তো এখানেও কিন্তু সাবরুটিন একই কারণে লেখা হয়। তো দুই রকম কল আছে, একটা হচ্ছে তোমার লং কল আর একটা হচ্ছে অ্যাবসলিউট কল, একটা হচ্ছে এল কল আর একটা হচ্ছে এ কল। তো এ মানে অ্যাবসলিউট কল আর এল কল মানে হচ্ছে লং কল আর কি। এবং এদের মধ্যেও কিছুটা আসলে পার্থক্য আছে, দুইটা আসলে তোমার সেম না। তো আসলে যেরকম পার্থক্যটা কেমন, যে ধরো যে আমাদের যে লং কল যেটা, এটাও হচ্ছে 3 বাইটের একটা ইনস্ট্রাকশন। ঠিক আছে, 3 বাইটের একটা ইনস্ট্রাকশন। সো যেহেতু 3 বাইটের ইনস্ট্রাকশন এবং দেখা যায় যে তোমার প্রথম 1 বাইট হচ্ছে তোমার অপারেশন কোডের জন্য লাগে এবং পরবর্তী 2 বাইট হচ্ছে তোমার অ্যাড্রেসের জন্য আসলে লাগে। তো সুবিধা কি, সুবিধা হচ্ছে যে তাহলে তুমি টোটাল কভার করতে পারতেছো প্রায় 64 কিলোবাইট জায়গা। তার মানে আসলে এই যে লং কল তুমি দিচ্ছ, তার মানে তুমি যেখান থেকে কল করতেছো সেইখান থেকে 64 কিলোবাইটের মধ্যে যদি তোমার জিনিসটা থাকে, তাহলে তুমি লং কল লিখলে কাজ করতে পারবা আর কি। সো আসলে 8051 আমরা এমন কোনো প্রোগ্রাম আসলে লিখতেই পারবো না যেটা এল কলের বাইরে গিয়ে আসলে চলে যাবে প্রোগ্রাম। ঠিক আছে, সো এই কারণে এটা দিয়েই তোমার সব কাজ হয়ে যাবে যদি তুমি এটা ব্যবহার করো। ঠিক আছে, আরো একটা আছে যেটা কম্পারেটিভলি আর একটু ছোট। তো ওইটা ব্যবহার করলে সেক্ষেত্রে তুমি আবার ধরো আমরা যদি একটা আসলে এক্সাম্পলটা দেখি, একটা এক্সাম্পল যদি দেখি তাহলে আমাদের আরো ভালো বুঝে আসবে। এবং এখানে কিন্তু তোমার কি বলে সাবরুটিনের নাম দেয়া লাগে না, বা সাবরুটিনের জন্য আলাদা কোনো ইনস্ট্রাকশন নাই, কিন্তু একটা রিটার্ন স্টেটমেন্ট থাকে। ঠিক আছে, একটা রিটার্ন স্টেটমেন্ট থাকে। এবং এখানে স্ট্যাকের একটা বিষয় আছে, এটা একটু বলবো। তো সেখানে আমি আসছি। স্ট্যাকের বিষয়টা কি, আমি যদি একটা ফাংশন লিখি, আমি যদি একটা ফাংশন লিখে ফেলি, ফাংশন বলবো না, সাবরুটিন, আমি যদি একটা সাবরুটিন লিখি, তাহলে যেটা হবে, আমি যদি সাবরুটিন লিখে ফেলি, তো সেক্ষেত্রে কি হবে, সাবরুটিন লিখে ফেললে যেটা হবে যে ভালো কথা, তো আমার এক্সিকিউশন তো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে। এক্সিকিউশন যদি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তাহলে ওই ওই রিটার্ন স্টেটমেন্ট যখন কল হবে, সেই রিটার্ন স্টেটমেন্ট কল করার পরে প্রোগ্রামকে তো আবার আগের যেখান থেকে শেষ করছিল সেখান থেকে শুরু করতে হবে। তো এটা করতে গেলে যেটা করা লাগবে, ওই কল পাওয়ার সাথে সাথে তোমার প্রোগ্রাম কি করে জানো, প্রোগ্রাম হচ্ছে স্ট্যাকে পরবর্তী নেক্সট যে ইনস্ট্রাকশনের যে স্ট্যাক পয়েন্টার, তার যে ভ্যালু সেটাকে কিন্তু স্ট্যাকে পুশ করে রাখা হয়। ঠিক আছে, এভাবে করে জানো জানো যখন ওই রিটার্ন স্টেটমেন্ট কল হয়, আবার ওইখান থেকে যেন আবার ওইটা ট্রেস করে নতুন করে শুরু করা যায়। তো এই জিনিসটা কিন্তু সব সময় মাথায় রাখতে হবে যেন এইটা আমাদের হয়। তো এখন এইখানে আমাদের একটা
এক্সাম্পল আছে। তো এই কথা যেগুলো বললাম এগুলাই আর কি তোমার এখানে আছে। তো ধরো যে এই এক্সাম্পল যেটা আছে, রাইট এ প্রোগ্রাম টু টগল অল দ্য বিটস অফ পোর্ট 1 বাই সেন্ডিং টু ইট দ্য ভ্যালুস 55H এন্ড AAH কন্টিনিউয়াসলি। আচ্ছা, প্রথমে বলি পোর্ট 1 কি। এই শব্দটা তোমরা নতুন শিখছো। বিষয় হচ্ছে পোর্ট 8051 এ 4টা পোর্ট আছে এবং এই পোর্ট আইও পোর্ট আছে 4টা। এই 4টা পোর্ট কি এটা পরবর্তী চ্যাপ্টারের বিষয়, আমরা পরবর্তী চ্যাপ্টারে ইন ডিটেইলসে দেখব। তো আপাতত এইখানে তোমার জানো যে 4টা পোর্ট আছে এবং এখানে ব্যবহার করতে বলছে পোর্ট 1। তো তুমি যদি শুধু P1 লেখো তাহলেই পোর্ট 1 কে অ্যাক্সেস করতে পারবা। কিভাবে পারবা? ওই পোর্ট 1 এর মধ্যে কি কি আছে? পোর্ট 1 এর মধ্যেও টোটাল ওই 8টা জায়গা আছে, 8টা পিন আছে পোর্ট 1 এর মধ্যে। তো যেখানে তুমি 8 বিটের ভ্যালু রাখতে পারবা। ঠিক আছে, তো আপাতত এতটুকু জানো। এখন টগল করা মানে তো বলছো, টগল করা মানে ভ্যালু কি ইন্টারচেঞ্জ করে দেয়া। তার মানে বিট, প্রত্যেকটা বিটের ভ্যালু পরিবর্তন করে দেয়া। মানে হচ্ছে যে 0 থাকলে 1 করে দেয়া, 1 থাকলে 0 করে দেয়া। তো রাইট এ প্রোগ্রাম টু টগল অল দ্য বিটস অফ পোর্ট 1 by sending to it the values 55H and AAH continuously, put a time delay in between each issuing of data to port 1